নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের যে গল্পটি শোনাবো, নাম চাপাডাঙ্গার বাঁধ। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠে সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করা যাক আজকের গল্প, চাপাডাঙ্গার বাঁধ। তোমাদের যে গল্পটি আমি আজকে শোনাবো তা প্রায় 50 বছর আগেকার কথা। সেকালে হুগলি জেলার চাপাডাঙ্গার দামোদর নদের বাঁধের উপর দিয়ে সন্ধ্যের পর চলাফেরা করবে অমন বুকের পাটা কারো ছিল না। কেননা ওই সব অঞ্চলের আশেপাশের গ্রামগুলোতে তখনও লোকবসতিও যেমন কম ছিল, তেমনই ছিল ঠ্যাঙাড়ে ও ডাকাতের উপদ্রব। তা একবার হলো কি, তালপুকুর গ্রামের বিভূতিভূষণ নামে একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাপাডাঙ্গা এলো। হাওড়া চাপাডাঙ্গা লাইনে মার্টিন রেলের তখন সুবর্ণ যুগ। তা সে যাই হোক, বিভূতিভূষণ যখন এলো তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে ঘড়ি, আংটি, টাকা পয়সা সব কিছুই ছিল তার। চাপাডাঙ্গা থেকে ওদের গ্রাম তালপুকুর হচ্ছে 3-4 মাইল পথ। কিন্তু মুশকিল হচ্ছে, এই পথে সে পাড়ি দেবে কেমন করে? গ্রামের ছেলের কাছে ওই পথ এমন কিছু নয়, তার উপর সঙ্গে টর্চও আছে। কিন্তু এই পথ পাড়ি দিতে সে ডাকাতের পাল্লায় পড়বে না তাই বা কে বলতে পারে? অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতেই কি মন চায় কারো? অবশেষে অনেক ভাবনা চিন্তার পর ভাগ্যে যা আছে তাই হবে মনে করে ভগবানের শরণ নিয়ে বাঁধের পথ ধরল বিভূতিভূষণ। এইভাবে বেশ কিছুটা পথ আসার পরেই ভয়ে বুক শুকিয়ে গেল তার। বিভূতিভূষণ দেখল একজন লোক লণ্ঠন হাতে ওকে পথ দেখিয়ে ওর আগে আগে চলেছে। সে কি নিকষ অন্ধকার, শুধু কয়েক মুঠো জোনাকির আলো আর ওই লণ্ঠনের আলোটি ছাড়া কিচ্ছুটি নেই। ওর হাতে টর্চ থাকলেও সে টর্চের আলো জ্বলছে না, অথচ দেশে আসবার আগেই নতুন ব্যাটারি ভরে নিয়েছে। সেই ঘন অন্ধকারে লোকটি সারা শরীর ঢাকা, শুধুমাত্র লম্বা লম্বা পা দুটি ছাড়া তার শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না। বিধুভূষণের এবার ভয় করল খুব, তাই সে চলার গতি মন্থর করে একসময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। চলমান পা দুটো থমকে দাঁড়ালো। অন্ধকারের ভেতর থেকেই একটা কেমন যেন খ্যানখ্যানে গলার স্বর ভেসে এলো, আয় না রে আয়। বিধুভূষণ বুঝতে পারল এই অন্ধকারে যাদের ভয় সে করেছে এ তারা নয়, বরং যাদের কথা বাড়িকে তরেও মনের মধ্যে উকি দেয়নি সে ভূতের পাল্লাতেই পড়েছে সে। ওর শীত দ্বারা বেয়ে ডেঙ্গ স্রোত নেমে এলো। বিধুভূষণ বলল, কে তুমি? আমার সঙ্গ নিয়েছ কেন? আমার খুব ভয় করছে তোমাকে। অন্ধকারে কে যেন হেসে উঠল খিলখিল করে। সে কি হাসি, যেন সত্যি বসা ঘর ঘরে গলা। বলল, ভয় নেই রে, আয় আমার সঙ্গে। বিধুভূষণ সম্মোহিতের মতো আবার চলতে লাগলো তার পিছু পিছু। বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখল অন্ধকারে রাস্তার মাঝখানে কয়েকটা ছায়া শরীর পথ আগলে বসে আছে। তাদের চোখের ভেতর থেকে লাল নীল টুনির মতো আলো চলছে। তারা বলল, এই অসময়ে এখান দিয়ে কে যায়? উত্তর হলো, ওকে যেতে দে। তখন ওই ছায়া শরীরগুলো বলল, কাল সকাল হতে তর সইল না, এখন আমাদের রাজত্বে এই অন্ধকারে ও কেন এলো? ওকে জিজ্ঞেস কর। তখন
আমার সঙ্গে যাওয়া ছায়া শরীরটি উত্তর দিল, ওর বাবার খুব অসুখ রে, সে শুনে ও দেখতে এসেছে, ওর দোষ নেই। বিধুভূষণের ভয়ে গায়ে কাঁটা দিল। ওর বাবার অসুখের কথা ও কি করে জানল? সেই ছায়া শরীরগুলো বিশ্রী গলায় হেসে উঠল। এবার হেসে উঠে বলল, ওর বাবার অসুখ তো তোর কি? তুই ওর কে? বলার সঙ্গে সঙ্গেই সেই লণ্ঠনধারীর মুখ থেকে আগুনের একটা হলকা ছুটে গেল ওই ছায়া শরীরগুলোর দিকে। ব্যাস, চোখের পলকে সব উধাও। আবার নিঃশব্দে পথ চলা। যেতে যেতে হঠাৎ ওই একসময় দেখতে পেল মশাল হাতে ভয়ঙ্কর চেহারার কিছু লোক বন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে বাঁধের পথ ধরে এগিয়ে আসছে। যারা আসছে তাদের শরীর আছে, আর কি ভীষণ চেহারা তাদের! বিধুভূষণ বুঝতে পারল আজ আর নিস্তার নেই তার। কালীচরণের পাল্লায় পড়েছে সে। ওরই দলবল এসে আক্রমণ করবে এবার। ভয়ঙ্কর ডাকাত এই কালীচরণ, যার প্রাণে কোনো মায়া মমতা কিচ্ছু নেই। দলের পুরোভাগেই তখন কালীচরণ ছিল। গম্ভীর গলায় হাঁক দিল, কেউ কে আছে? লণ্ঠনধারী তখন উধাও। বিধু বলল, আমি আমি তালপুকুর গ্রামের ছেলে। আমার বাবার অসুখের খবর পেয়ে আমি আসছি, আমাকে যেতে দাও কালীচরণ। কালীচরণ বিকটভাবে হেসে উঠল। সঙ্গে সঙ্গে শুরু হলো আশপাশ থেকে পৈশাচিক কণ্ঠস্বরে সে কি হাসি! সে এমন হাসি যে হাসি আর থামতেই চায় না। কে হাসে? কে হাসে? কে? ধুমকে উঠল কালীচরণ। হাসিও থেমে গেল। কালীচরণ বলল, ওরে দুর্ধপস্য বালক, নিয়তির ডাক না পেলে এই দামোদরের বাঁধে রাত দুপুরে কেউ আসে না। তোর মরণ যে ঘনিয়েছে বাবা। অমনি ফ্যাঁস ফেঁসে গলায় অন্ধকার থেকে কারা যেন বলে উঠল, তোর মরণ যে ঘনিয়েছে বাবা, তোর মরণ যে ঘনিয়েছে, তোর মরণ যে। গর্জে উঠল কালীচরণ। কে? কে বলে এই কথা? কে? আবার সহ্য। বিধুভূষণ এবার মিনতি করে বলল, শোনো কালীচরণ, আমার সঙ্গে যা কিছু আছে সবই তোমাকে দিয়ে দেব। শুধু শুধু দয়া করে আমাকে প্রাণে মেরো না। একবারও অন্তত ঘরে যেতে দাও। বাবা যে আমার মৃত্যু সজ্জায়, তাকে একবার শেষ দেখাটা আমাকে দেখতে দাও। আমি যে তাকে শেষ দেখাটা একবার দেখতে চাই। কালীচরণ আবার হাসলো, বলল, ওরে সাপের লেখা আর বাঘের দেখা, জানিস তো আমি সেই বাঘ। ডাক তোর বাপকে, ডাক তোর ভগবানকে, আমার নাম কালীচরণ। বলেই বল্লমটা উঁচিয়ে সজোরে ছুড়ে দিল বিধুভূষণের দিকে। বল্লমটা বিধুভূষণের বুকে লেগেই ভেঙে দুটুকটো হয়ে মাটিতে পড়ে গেল। ঠং করে একটা শব্দ হলো শুধু। বিধুভূষণ তখন লোহার মতো কঠিন হয়ে গেছে। ওর দু চোখে ক্রোধের আগুন। সে রেগে বলল, তবে রে শয়তান, তবে রে, এবার আমার খেলাটা দেখ। বলেই সে বজ্র বাহু নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কালীচরণের দিকে। বিধুভূষণের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে লাঠি বল্লম ফেলে ওর দলের লোকরা যে যেখানে ছিল পালিয়ে গেল। পারল না শুধু পালিয়ে যেতে কালীচরণ। বিধুভূষণ তখন রোবটের মতো হয়ে গেছে। সে দুহাতে কালীচরণকে ধরে তাকে শূন্যে তুলে নিয়ে ধরের উপর মুন্ডুটা পাকিয়ে আছড়ে মেরে ফেলল। অন্ধকারের ভেতর থেকে কালে যেন বলে উঠল, সাব্বাস সাব্বাস বিধুভূষণ। বিধুভূষণ সেই রকম লৌহ কঠিন অবস্থাতেই গ্রামের কাছাকাছি চলে এলো। কিন্তু এই চেহারা নিয়ে কি করে ঘরে যাবে সে? ওর বাড়ির লোকেরা এই অবস্থায় ওকে দেখলে চিনতে পারবে কি? এইসব চিন্তা করতে করতেই গা মাথা ঝিমঝিম করে উঠল তার। দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ
সেখানেই মাথা ঘুরে পড়ে গেল বিধুভূষণ। পরদিন সকালে গ্রামের লোকজন এসে উদ্ধার করল ওকে। ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ছাপটা দিতেই জ্ঞান ফিরল ওর। বাবা ঠাকুরের কৃপায় ভালোই আছেন, আর বিধুভূষণও যেমন ছিল তেমনই আছে। ওর শরীরের কোথাও কোনো বিকৃতি নেই। তবে কিনা দুধর্ষ কালীচরণ কাল রাতে কোনো দুষ্ট চক্রের হাতে প্রাণ হারিয়েছে। পুলিশ এসে ডেড বডিও নিয়ে গেছে তার। গত রাতে ওই অলৌকিক অভিজ্ঞতার কথা বিধুভূষণ তখনকার মতো কারো কাছে বলল না, এমনকি বাড়ির লোকেদের কাছেও নয়। বলা যায় না কি থেকে কি হয়। সকলকে ভূতের গল্প শোনাতে গিয়ে শেষকালে খুনের দায় ধরা পড়বে কি। তবে সেই থেকে বিধুভূষণ আর কখনো ভুলেও রাত্রিবেলায় ওই পথে আসেনি। আজ আমার গল্পের এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।